প্র্যাকটিক্যাল কোর্স। তো আমরা এর আগে প্র্যাকটিক্যালের অংশ হিসাবে 3টা টপিকস আমরা ডিসকাশন করেছি। তোমাদের যদি মনে থাকে, পোস্টমর্টেম ইন্সপেকশন আর প্রিজার্ভেশন টেকনিক্স অফ মিট, এই 3টা আমরা ডিসকাস করছি। তার মানে আমাদের 3টা হেডিং বা 3টা এক্সপেরিমেন্ট এর আগে হয়ে গেছে স্টাডি করা। আজকে আমাদের চতুর্থ এক্সপেরিমেন্টের হেডিংটা হচ্ছে এরকম: এসেনশিয়ালস অফ স্লটারিং অফ অ্যানিমাল। মানে একটা অ্যানিমাল স্লটার করতে গেলে আমাদের কি কি এসেনশিয়ালস কাজ আছে, কি কি এসেনশিয়াল স্টেপ আছে, কোন কোন জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে, যেগুলো না করলেই নয় আর কি। তো সেই টপিকসগুলোকে আমরা একেবারে সামারাইজ করছি একটা টাইটেল দিয়ে। সেই টাইটেলটা আছে এসেনশিয়ালস অফ স্লটারিং অফ অ্যানিমালস। একটা অ্যানিমালকে স্লটার করতে গেলে আমাদের কি কি জিনিস করতে হবে, বা কি কি জিনিস মনে রাখতে হবে, কি কি জিনিস ফলো করতে হবে। তো এই এসেনশিয়ালস গুলোকে আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করছি। নাম্বার 1 হচ্ছে এসেনশিয়ালস বিফোর স্লটারিং। একটা অ্যানিমালকে জবাই করার আগে কি কি কাজ আমাদের করতে হবে, যেটাকে আমরা বলতে পারি প্রি স্লটার এসেনশিয়ালস। এটা হলো একটা অ্যানিমালকে জবাই করার আগে আমাদের কোন কোন কাজগুলো করতে হবে। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে এসেনশিয়ালস ডিউরিং স্লটারিং, অথবা বলা যেতে পারে এসেনশিয়ালস এট দ্য টাইম অফ স্লটার। জবাই করার মুহূর্তে আমরা কি করব, জবাই করার পূর্ব মুহূর্তে কি করব। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে জবাই করার সময় আমাদের কি কি জিনিস খেয়াল করতে হবে। আর 3 নম্বর হচ্ছে এসেনশিয়ালস আফটার স্লটারিং অর পোস্ট স্লটার এসেনশিয়ালস। জবাই করার পর আমাদের কি কি কাজ থাকবে আর কি, যে কাজগুলো আমাদের করতে হবে। এই 3টা ক্যাটাগরিতে আমরা ভাগ করছি এসেনশিয়ালস গুলোকে। তো আমরা প্রথমেই ডিসকাস করব। তোমরা সবাই শুনতে পাচ্ছ তো? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, প্রথমে আমরা ডিসকাশনে যাব যে বিফোর স্লটারে কি কি পয়েন্ট আমাদের খেয়াল করতে হবে। তো বিফোর স্লটার বা জবাই করার আগে অ্যানিমালকে প্রথম একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অফ ফিট অর স্টারভেশন। অফ ফিট অর স্টারভেশন, একটা অ্যানিমালকে যখন আমরা জবাই করব, প্ল্যান করব, তখন তাকে কিছু সময় ধরে না খাওয়ায় রাখতে হবে, যেটাকে আমরা বলছি অফ ফিট অর স্টারভেশন কন্ডিশন। স্টারভেশনটা আমরা কেন করব, কতক্ষণ করব? তো প্রথমে আমরা বলছি যে দ্য অ্যানিমাল শুড বি কেপ্ট ইন স্টারভেশন ফর অ্যাট লিস্ট 12 আওয়ার্স বিফোর স্লটারিং। যখন আমরা জবাই করব তার 12 ঘন্টা আগে আমাদের খাবার বন্ধ করতে হবে। আচ্ছা, খাবারটা আমরা কেন বন্ধ করব সেটা আমি পরে বর্ণনা করছি। তো প্রথমে আমরা একটু জেনারেলি একটু ডিসকাস করে নিই যে অ্যানিমালকে খাওয়াইলে পরে কি অসুবিধা হবে, কেন আমরা স্টারভেশন কন্ডিশনে রাখবো। তো স্টারভেশন রাখার একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আমরা যদি স্টারভেশন না করি, অ্যানিমাল জবাই করার 2 ঘন্টা, 1 ঘন্টা, 3 ঘন্টা বা আধা ঘন্টা আগে যদি খাবার খাওয়াই, তো আমাদের এখানে যে ক্ষতিটা হবে, যেটা মিটের সঙ্গে রিলেটেড না, ফিনান্সিয়াল লস হবে। কি ধরনের লস? আমরা নর্মালি জানি যে কোনো খাবার ডাইজেস্ট হয়ে বডিতে অ্যাবজর্ব হতে এক একটা খাবারের এক এক ধরনের সময় লাগে। কোনো কোনো খাবার আধা ঘন্টায় বডিতে অ্যাডজাস্ট হয়ে যায়, অ্যাবজর্ব হয়। আবার কোনো কোনো খাবার আছে 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা পর্যন্ত লাগতে পারে ডাইজেশন হয়ে বডিতে মেটাবলিজম হবে, তারপরে তো বডিতে অ্যাবজর্পশন হবে। অ্যাবজর্পশন বা ফাইনাল এন্ড প্রোডাক্ট তৈরি করতে 5-6 ঘন্টা পর্যন্ত সময় লাগে। তো এখন আধা ঘন্টা আগে বা 1 ঘন্টা আগে যে খাবারটা খাওয়াইলাম, সেই খাবারটা কি হবে, অ্যানিমেলের স্টোমাকেই থেকে যাবে, কোনো ডাইজেশনও হবে না, আনডাইজেস্টেড কন্ডিশনে থেকে যাবে। তো এইটা যে খাবারটা খাওয়াইলাম, সেই খাবারটা অ্যানিমালটার কোনো কাজে লাগলো না, তাহলে এটা কি হয়ে গেল, ওয়েস্ট হয়ে গেল। এখানে আমাদের 2 ধরনের ক্ষতি: এক, খাবারটার দাম তো যাবেই, আর দ্বিতীয়ত আমাদের সম্পদের অপচয় হচ্ছে, সম্পদের অপচয় এটা। আর এটা ছাড়াও স্লটারিং এর সঙ্গে বা মিটের কোয়ালিটির সঙ্গে আমাদের কিছু ডিরেক্ট রিলেশনশিপ আছে। যেমন হচ্ছে দ্বিতীয় পয়েন্টটা তোমরা যদি একটু খেয়াল করো, আমি এখানে লিখছি স্টারভেশন রিডিউস কার্কাস কন্টামিনেশন ডিউ টু লোয়ার রিস্ক অফ গাট কন্টেন্টস ডিউরিং কার্কাস প্রসেসিং। এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে যদি একটা স্টোমাক ফুল স্টোমাকে থাকে, নর্মালি যখন আমরা ফ্লাইং করি, মিট কাট করি, অনেক সময় অ্যাক্সিডেন্টালি স্টোমাক ইন্টেস্টাইনে কেটে যায়। যদি কোনো কারণে কেটে যায়, তাহলে ওখান থেকে যে স্টোমাক ইন্টেস্টাইন কন্টেন্টগুলো আসবে, এগুলো বের হয়ে আসবে। বের হয়ে আসে কোথায় যাবে, মিটের মধ্যে পড়বে। তো মিট কি হলো, ডাং দিয়ে কন্টামিনেট হলো, ফিসিস দিয়ে কন্টামিনেট হয়ে যাবে।
এই সম্ভাবনাটা বাড়বে কখন? যখন ফুল স্টোমাক থাকবে তখন এই সম্ভাবনাটা বেশি হবে। আর স্টোমাকে যদি খাবার না থাকে তাহলে স্টোমাকটা কি হবে? চুপসে থাকবে, সেখানে কাট হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। এভাবে আমাদের মিটটাকে কন্টামিনেশন হাত থেকে আমরা বাঁচাইতে পারি। আর একটা পয়েন্ট হলো, একটা অ্যানিমেল, একটা লার্জ অ্যানিমেল, বিশেষ করে লার্জ অ্যানিমেল যখনই আমরা স্লটার করব তখনই আমাদের কাস্টিং এর, আমি আশা করি তোমরা কাস্টিং সম্পর্কে জানো আর কি। তো কাস্টিং করতে গেলে যে কোনো টেকনিকে আমরা কাস্টিং করি না কেন, অ্যানিমেলকে স্টোমাকে চাপ পড়ে। তো যখন একটা অ্যানিমেল ফুল অফ স্টোমাক থাকবে, ফুল স্টোমাকে থাকবে, যেমন আমরা আমরা যদি খাওয়ার পরে অনেক সময় বন্ধু বান্ধবী একসঙ্গে থাকলে, বন্ধু বান্ধব দেখা যায় আশিকে একটু জড়াই ধরলো বা পেটের মধ্যে কোনো কারণে চাপ পড়লে আমরা বলি যে বন্ধু পেটে হাত দিস না, কে বলে খাইলাম। পেটে হাত দিলে কি হবে? স্টোমাকে চাপ পড়বে, যেহেতু খাবার ভর্তি আছে স্টোমাকে, খাবারটা এখনো ডাইজেস্ট হয়নি, হজম হয়নি, ইন্টেস্টাইনে যায়নি, জাস্ট স্টোমাকেই আছে। ওই অবস্থায় স্টোমাকে চাপ দিলে অ্যানিমেলটার কষ্ট হবে, অনেক সময় স্টোমাক রাপচার হয়ে যায়। ঠিক আছে। আর আরেকটা পয়েন্ট আমি বলছি যে ইভিসেরেশন, এখানে দেখো 3 নাম্বার পয়েন্টে লেখা আছে স্টারভেশন লিডস টু ইজি অফ কাস্টিং অ্যান্ড ইভিসেরেশন। ইভিসেরেশন কথা হলো দ্য রিমুভাল অফ ইন্টারনাল অর্গানস আফটার স্লটার। আমাদের প্রসেসিং করতে গেলে কার্কাস থেকে ইন্টারনাল যে অর্গানগুলো থাকে, স্টোমাক, ইন্টেস্টাইন, এগুলো তো রিমুভ করতে হয়। তো এটা যদি স্টোমাকটা যদি ফাঁকা থাকে তাহলে রিমুভ করতে সহজ হবে, আর যদি স্টোমাকটা ফুল থাকে তাহলে সেটা রিমুভ করাটাও একটু হ্যাজার্ডাস হবে আর কি। সেটা এখানে বলছে, যদি আমরা স্টারভেশন কন্ডিশনে রাখি অ্যানিমেলটাকে 12 ঘন্টা, তাহলে আমাদের এই ভিসেরা বা ভিসেরাল অর্গানগুলো রিমুভ করতে ইজি হবে। এই হচ্ছে অফ ফিড বা স্টারভেশন আমরা কেন রাখবো, রাখলে কি ক্ষতি হবে, কি লাভ হবে। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে? স্যার কাস্টিংটা আরেকবার বুঝে দেখা যায়। কাস্টিং হলো অ্যানিমেল বাধা। তোমরা কাস্টিং 1-1 পড়ানোর কথা, 5টা মেথডে আমরা অ্যানিমেল কাস্টিং করি। লয়েন মেথড, রিউস মেথড, কান্ট্রি মেথড, ক্রিস ক্রস মেথড, হর্সের ক্ষেত্রে একটা মেথড ছিল সাইডলাইন মেথড। এগুলো তোমাদের মনে পড়ে কিনা? স্যার পড়ছি স্যার। পড়ছো না? তো এই যখন অ্যানিমেল, বড় অ্যানিমেলকে স্লটার করতে গেলে আমাদের কি কাস্টিং করতে হবে যে কোনো একটা পদ্ধতিতে। কাস্টিং করলে কি হবে? পেটের মধ্যে চাপ পড়বে, যে পদ্ধতিতেই করো না কেন। সেটা আমি বলছি যে স্টোমাক যদি ফুল থাকে তাহলে চাপটা অ্যানিমেলের বেশি হবে। অ্যানিমেলের স্টোমাক অনেক সময় রাপচারও হয়ে যেতে পারে ফুল স্টোমাকে থাকলে, কারণ অ্যানিমেলটাকে পেটের মধ্যে প্রচুর চাপ পড়বে যখন আমরা কাস্টিং করি। কি বুঝতে পারছো যে প্রশ্ন করছিলাম? ধন্যবাদ মহাশয়। আচ্ছা, আর কারো? স্যার, হ্যাঁ জি বলো। হ্যাঁ, নেম অফ দ্য এক্সপেরিমেন্ট এখানে কি 1 2 3টা এইটা সহ লিখতে হবে? 1 2 3 মানে? মানে নেম অফ দ্য এক্সপেরিমেন্ট যে দেওয়া আছে যে ক্যাটাগরিস্ট এস, মানে ও না না, এটা তোমার হলো লিখতে হবে, প্রথমটা তো টাইটেল, আর পরে এসেনশিয়ালস অফ স্লটারিং, ওই যে 3টা পার্ট যে আমরা করছি। জি স্যার। হ্যাঁ, ওইটা তো ওখান থেকে শুরু লেখা আর কি মূলত। আর উপরে একটা হেডিং আর নিচেরটা হলো শুরু, স্টার্টিং আর কি। তোমাদের লেখা শুরু হবে এসেনশিয়ালস অফ স্লটারিং অফ অ্যানিমালস আর ক্যাটাগরাইজড অ্যাজ, এখান থেকে মেইন খাতায় তোমরা লেখা শুরু করবা। আর উপরে ইনফরমেশন কত উপরেই থাকবে, মার্জিনের উপরে। জি স্যার, বুঝছি। আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা পরের টপিকসে চলে যেতে যাচ্ছি। আচ্ছা, এরপরে আমরা বলছি, এটা যেটা ডিসকাস করতেছি সেটা হলো যে প্রি স্লটার এসেনশিয়ালস। স্লটার করার আগে আমরা কি কি যত্ন নিব, তার মধ্যে একটা অফ ফিড বা স্টারভেশন, এটা আমরা ডিটেলস ডিসকাশন করলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে ওয়াটার সাপ্লাই। আমরা বলছি যে স্টারভেশনে রাখবো, অভুক্ত রাখবো, কিন্তু ওয়াটার সাপ্লাই দিতে হবে পর্যাপ্ত পরিমাণে। অ্যাভেলেবল ওয়াটার শুড বি সাপ্লাইড বিফোর স্লটারিং, হুইচ হেল্পস কমপ্লিট ব্লিডিং অ্যান্ড ইজি স্কিনিং বাই প্রিভেন্টিং ডিহাইড্রেশন। আমরা বলতেছি যে আমরা খাবার বন্ধ রাখবো কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি দিব, কারণ আমরা জানি যে পানি আমরা খাওয়ার সঙ্গে সঙ্গে বডিতে, এটাতে ডাইজেশন আর মেটাবলিজমের কোনো বিষয় নাই। কি হয়, ডাইরেক্ট এটা অ্যাবজর্ব হয়ে যায় বডিতে, যার কারণে আধা ঘন্টা আগেও যদি আমরা পানি খাওয়াই, যদি অ্যানিমেলের বডিতে প্রয়োজন থাকে, তাহলে সেটা আধা ঘন্টা আগে খাওয়াইলেও সেটা বডিতে শোষণ হওয়ার চান্স আছে। যেহেতু ডাইজেশন এবং মেটাবলিজমের কোনো বিষয় পানিতে নাই, বরঞ্চ পানি যদি আমরা পর্যাপ্ত পরিমাণে না খাওয়াই তাহলে কি হবে, আমরা জানি যে বডির 70%-এই তোমার তোমার হলো ব্লাডের ক্ষেত্রে বলি, মিল্কের ক্ষেত্রে বলি, অ্যানিমেল সেলের কম্পোজিশন বলি, সব জায়গায় কি পানি লাগে। তো ডিহাইড্রেশন কথা একটা আমি এখানে উল্লেখ করছি। ডিহাইড্রেশন কথার অর্থ হইলো তোমার সব জায়গায় পানির ঘাটতি হবে, সেলেও পানির ঘাটতি হবে, ব্লাডেও পানি শূন্যতা আর কি। হ্যাঁ, পানি শূন্যতা যখন হবে তখন ব্লাডের কম্পোজিশনও চেঞ্জ হয়ে যাবে, ব্লাডটা একটু কি
কি হবে, ভারী হয়ে যাবে। আর পানির পরিমাণ যদি বেশি থাকে তো ব্লাডের নর্মাল কম্পোজিশনটা ঠিক থাকবে আর কি, মানে ব্লাডও কমে যাবে, সবকিছুই কমে যাবে। যখন ব্লাডে পানির পরিমাণ কমে যাবে তখন ব্লাডের চলাচলের ফোর্সটা অনেকটা কমে যাবে। তো ওই অবস্থায় ডিহাইড্রেটেড অবস্থায় যদি আমরা একটা অ্যানিমেলকে স্লটার করি তাহলে ব্লাডের ফোর্স যেহেতু কমে যাবে, তার মানে নর্মাল যেহেতু তার কম্পোজিশন নাই, নর্মাল কম্পোজিশন না থাকলে কি হবে, তার স্ট্রাকচারটা একটু ভারী হয়ে যাবে, তার চলাচল একটু কমে যাবে, সে কারণে ব্লিডিংটা কমপ্লিট হবে না যখন আমরা জবাই করব, কিছু ব্লাড বডির মধ্যে থেকেই যাবে। ঠিক আছে। আর একটা যেটা বললাম যে ডিহাইড্রেশন হবে হলে সেলগুলো কি হবে, ছোট হয়ে যাবে, শ্রিঙ্কেজ হয়ে যাবে, আয়তন কমে যাবে। কারণ সেলের আয়তন বা আমাদের বডির আয়তনের মূলত নির্ভর করতেছে কিসের উপর, পানির উপর। পানি কমে গেলে সেলগুলো শুকায় যাবে, সেলগুলো শুকায় যাওয়ার অর্থ হলো একটার সাথে আর একটা সেল টাইটলি অ্যাটাচড হয়ে যাবে, দুইটার মধ্যে ডিস্টেন্স কমে যাবে। যেটা আমরা শুকায় যাওয়া কোনো অ্যানিমেল যদি আমরা বলি যে ক্যাকাক্সিয়া হয়েছে বা অ্যানিমেলটা শুকায় গেছে, এরকম ডিহাইড্রেশন হয়েছে, চুপসে গেছে, তখন একটা সেল আর একটা সেলের সঙ্গে টাইটলি অ্যাটাচড হবে। এরকম একটা মাসেল যদি টাইটলি অ্যাটাচড হয়ে যায়, হাইটস এন্ড স্কিন যেটা থাকে সেখানেও কিছু সেল থাকে, সেই সেলগুলো যদি বডির সঙ্গে টাইটলি অ্যাটাচড হয়ে যায়, তার মানে তখন চামড়া যখন ছড়াইতে যাব তখন কি হবে, একটু শক্ত হয়ে যাবে, হার্ড হয়ে যাবে, কাট বেশি হবে, ফল্ট বেশি হবে, চামড়াটা বডির সঙ্গে টাইটলি অ্যাটাচড হয়ে যাবে যদি পানি শূন্যতায় ভোগে অ্যানিমেল। ঠিক আছে। এই কথাটা এখানে এখানে আমরা বলছি অ্যাভেলেবল ওয়াটার শুড বি সাপ্লাইড বিফোর স্লটারিং হুইচ হেল্পস কমপ্লিট ব্লিডিং অ্যান্ড ইজি স্কিনিং বাই প্রিভেন্টিং ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন প্রতিরোধ করার মাধ্যমে ব্লিডিংটা সহজ হতে সহায়তা করবে এবং হাইটস এন্ড স্কিন যখন আমরা রিমুভ করব সেখানেও আমাদের সহজ হবে আর কি। তো আমাদের দুইটা জিনিস, একটা মনে রাখতে হবে খাবার বন্ধ কিন্তু পানি থাকবে, এই হলো দ্বিতীয় পয়েন্ট। আর তৃতীয় পয়েন্ট হলো রেস্টের একটা বিষয় আছে, সাফিসিয়েন্ট রেস্ট। একটা অ্যানিমেল জবাই করার পূর্বে পর্যাপ্ত পরিমাণে তাকে বিশ্রাম দিতে হবে। কখন বিশ্রামটা লাগবে, যখন অ্যানিমেলটাকে আমরা দূর থেকে নিয়ে আসবো। যদি দেখা যায় যে যেখানেই অ্যানিমেলটা আছে সেখানেই স্লটার করতে হবে তাহলে তো রেস্টিং এর কোনো প্রয়োজন নাই আর কি। আমাদের রেস্ট দিতে হবে, হয়তো আমি দিনাজপুর থেকে একটা অ্যানিমেল পাঠাইলাম ঢাকায় স্লটার করব, সে জার্নি করছে 12 ঘন্টা 14 ঘন্টা বা 15 ঘন্টা, বা বিদেশ থেকে অ্যানিমেল নিয়ে আসলাম, এক দেশ থেকে আরেক দেশে গেল, এরকম লং ডিস্টেন্স, বা এখান থেকে রংপুর নিয়ে গেলাম, বা তোমার এখান থেকে শর্ট ডিস্টেন্সে গেলাম, হয়তো 15-20 কিলোমিটার গেলাম কিন্তু হাঁটাই নিয়ে গেলাম, পায়ে হেঁটে নিয়ে গেলাম, তখন ডিস্টেন্স কম হলেও রেস্ট দিতে হবে। সেই কথাটা এখানে বলা আছে যে ইফ অ্যানিমেলস আর ট্রান্সপোর্টেড ফর লং ডিস্টেন্স দেন সাফিসিয়েন্ট রেস্ট শুড বি প্রোভাইডেড। কেন রেস্ট দিব দ্বিতীয় পয়েন্টটাতে আমি সেটা উল্লেখ করছি। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ফ্লে দ্য হাইড অর স্কিন অফ এ ফেটিগড অ্যানিমেল হুইচ রেজাল্ট মোর বুচার কাট। বুচার কাট মানে কি ওই ফ্লে কাট আর কি যেটা। তো আমি এখানে যেটা পয়েন্টটা বলার চেষ্টা করছি সেটা হলো যে একটা অ্যানিমেল যখন ট্রাভেল করবে, ট্রাভেলিং করলে আমাদের কেমন লাগে, টায়ার্ডনেস চলে আসে শরীরে, টায়ার্ডনেস, নো এনার্জি, মানে শরীরে আর কোনো শক্তি নাই বা এনার্জি নাই, এরকম একটা কন্ডিশন চলে আসে। ঠিক এরকম চলে আসে, পাশাপাশি ট্রাভেলিং এর সময় দেখা যায় অনেক সময় পানি টানি কম খাওয়ানো হয় বা পানি কম খাওয়া হয় বিভিন্ন বিভিন্ন কারণে আর কি, তখন ওই ডিহাইড্রেশনের ব্যাপারটা আসে, শরীর দুর্বল হয়, এরকম একটা ব্যাপার আসে। এই সমস্ত কন্ডিশনগুলোকে অ্যাভয়েড করার জন্য আমরা রেস্ট দিব। কতটুকু সময় রেস্ট দিব, সাধারণত বলা হয় যে একদিন একটা অ্যানিমেল লং ডিস্টেন্স ট্রাভেল করলে একদিন রেস্ট দিতে হয়। থার্ড পয়েন্টে আমরা সেটা বলছি যে এ রেস্ট পিরিয়ড অফ এনি ওয়ান ডে ইজ কনসিডার্ড টু বি অপটিমাম। তারপরে পয়েন্টটাতে বলছি রেস্টটা আসলে কতটুকু হবে। দ্য অপটিমাম অ্যামাউন্ট অফ রেস্ট রিকোয়ার্ড বাই মিট অ্যানিমেলস বিফোর দে আর স্লটার্ড ডিপেন্ডস অন দ্য ক্লাইমেট। কোন পরিবেশে অ্যানিমেলটা আছে, কোন আবহাওয়াতে আছে, দ্য ডিস্টেন্স দে হ্যাভ ট্রাভেলড, কত দূর ট্রাভেল করলো, তারপরে দেয়ার মেথড অফ ট্রান্সপোর্ট, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, পায়ে হাঁটে নিয়ে গেলাম 10 কিলোমিটার আর গাড়িতে করে নিয়ে গেলাম 20 কিলোমিটার। তো দেখা যাচ্ছে গাড়িতে 20 কিলোমিটার গেছে, ডিস্টেন্স বেশি, কিন্তু এটা পায়ে হেঁটে নিয়ে যাওয়ার কারণে 10 কিলোমিটার গেলে রেস্টের পরিমাণটা একটু বেশি লাগবে। আর সর্বশেষ পয়েন্টটা বলা হয়েছে অ্যান্ড দেয়ার জেনারেল হেলথ, তাদের হেলথ কন্ডিশনটা কিরকম, ভালো নাকি দুর্বল নাকি এরকম কোনো ইয়ে আছে। তো এই রেস্টিং এর ব্যাপারটা ডিহাইড্রেশন, টায়ার্ডনেস, বডি টায়ার্ডনেস এগুলোর সঙ্গে জড়িত আর কি। তো যখন একটা অ্যানিমেলকে আমরা টায়ার্ড কন্ডিশনে দিব তখন তার নর্মাল যে বডির ফাংশনগুলো, সেই ফাংশনগুলো ঠিক মতো কাজ করবে না আর কি। এটা কাজ না করলে কমপ্লিট ব্লিডিং হইতেও অসুবিধা হবে, আবার কিছু বুচার কাটও হবে আর কি।
এটার পাশাপাশি আরেকটা পয়েন্ট যেটা বলা হয়েছে অ্যাভয়েডিং এক্সাইটমেন্ট। যখন একটা অ্যানিমেলকে আমরা জবাই করার জন্য মনস্থির করব, তখন সে যেন কোনো ধরনের এক্সাইটমেন্ট না হয় বা কোনো কারণে ভয় না পায় বা মারধর করা না হয়। এক্সাইটমেন্ট হইলে দুইটা ঘটনা ঘটে। একটা হলো কখনো কখনো বেড়ে যায়, আবার হার্টবিট কখনো কখনো থেমে যায় আর কি। বেশি উত্তেজনা হার্টবিট বাড়াইতেও পারে, হার্টবিট কমাইতেও পারে আর কি। ঠিক আছে, তো হার্টবিটের সঙ্গে কমপ্লিট ব্লিডিং হওয়ার একটা সম্পর্ক আছে। কমপ্লিট ব্লিডিং, ইনকমপ্লিট ব্লিডিং। যখন আমরা অ্যানিমেল জবাই করব তখন যদি ব্লিডিংটা প্রপারলি হয় সেটাকে বলা হচ্ছে কমপ্লিট ব্লিডিং, আর যদি ব্লিডিংটা পর্যাপ্ত না হয় ইনকমপ্লিট ব্লিডিং। তো তোমাদের এই দুইটা সম্পর্ক আমরা এখানে যেটা বলছি যে এক্সাইটমেন্ট যে কোনো কারণে হোক, সেটা মারধর করা হোক, বিটেনের কারণে হোক, অথবা কোনো এনভায়রনমেন্টাল এক্সাইটমেন্ট হোক, বা দুইটা অনেকগুলো অ্যানিমেল একসঙ্গে জবাই করার জন্য রাখছি, তারা নিজেদের মধ্যে মারামারি করতেছে, সে কারণেই হোক, যে কারণে এক্সাইটমেন্ট হোক, এক্সাইটমেন্ট হলে হার্টবিট বেড়ে যেতে পারে। হার্টবিট বেড়ে গেলে অনেক সময় হার্ট ফেলিউর হয়ে যেতে পারে। আর হার্টবিট কমে গেলে তো নর্মালিতে ব্লাডের ফোর্স কমে যাবে। হার্টবিট বেড়ে গেলে যদি হার্ট ফেলিউর হয় বা কোনো কারণে স্ট্রোক করে আর কি, তো তখন দেখা যাবে যে অ্যানিমেলটা জবাই করলেও পর্যাপ্ত পরিমাণে ব্লাড বের হবে না, ব্লাড বডিতে থেকে যাবে। এই জন্য এই অ্যানিমেলকে এক্সাইটমেন্ট অ্যাভয়েড করতে বলা হয়েছে। তো আমি এটা শেষ করার আগে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে কমপ্লিট ব্লিডিং আর ইনকমপ্লিট ব্লিডিংটা সম্পর্কে তোমাদের একটা ধারণা দিই। যে কমপ্লিট ব্লিডিং, ইনকমপ্লিট ব্লিডিং বারবার আমি বলতেছি, কিন্তু এই দুইটার কি মাজেজা কি, মাহাত্ম কি? আমরা কমপ্লিট ব্লিডিং কখন বলবো? যখন একটা অ্যানিমেলকে জবাই করার পর মোর অর লেস সবগুলো ব্লাড ড্রেন আউট হবে, সেই কন্ডিশনটাকে বলা হবে কমপ্লিট ব্লিডিং। একটা অ্যানিমেলকে জবাই করলাম, কিভাবে বুঝবো যে কমপ্লিট ব্লিডিং হয়েছে কিনা বা আরো ব্লিডিং হবে কিনা? এখানে যেটা বলা হয় যে অ্যানিমেলটাকে ইনসেশন করার পর বা কাটিং, নেক কাটিং করার পর, স্টিকিং যেটা বলি আমরা আর কি, নেক কাটিং করার পরে কিছু সময় ধরে অপেক্ষা করতে হবে, ব্লাডটা ন্যাচারালি ড্রেন হয়ে যায়। তারপরে যখন দেখবো যে ব্লাডের ফোর্স কমে গেছে বা কম বের হচ্ছে, এই সময় যদি আমরা থোরাক্স রিজিয়নটাতে চাপ দিই, থোরাসিক ক্যাভিটি তোমাদের মনে পড়বে নিশ্চয়ই, রিবস গুলো যেখানে থাকে, যেখানে হার্ট থাকে আর কি, তো সেই থোরাসিক ক্যাভিটিতে যদি আমরা কয়েকবার চাপ দিই, তখন দেখা যাবে যে রেসিডিউ কিছু ব্লাড যদি থেকে থেকে তো সেটাও বের হয়ে আসবে। এরকম কয়েকবার চাপ দেওয়ার পরে যদি দেখা যায় ব্লাড বের না হয়, তাহলে আমরা বলতে পারি যেটুকু ড্রেন হওয়ার সেটুকু ড্রেন হয়ে গেছে। এটা হলো কমপ্লিট ব্লিডিং চেক করার একটা টেকনিক। এখানে যেটা ইনকমপ্লিট ব্লিডিং যেটা বলতেছি, যেমন হার্ট, একটা অ্যানিমেল জবাই করার আগে আগে হার্ট ফেলিউর হয়ে গেছে, সে হার্ট আর পাম্প করতে পারতেছে না। তো অ্যানিমেলটা যদি হার্ট পাম্প করতে না পারে, তাহলে ক্যাপিলারি পর্যায়ে যে ব্লাড গুলো আছে বা একেবারে পেরিফেরিতে যে ব্লাড গুলো আছে, সেই ব্লাড গুলো আর ব্যাক করতে পারবে না। হয়তো মেজর ভেসেল যেগুলো আছে, এগুলোর আশেপাশে যে ব্লাড গুলো আছে সেগুলো চলে আসবে, কিন্তু সেলুলার পর্যায়ে যে ব্লাড গুলো আছে সেই ব্লাড গুলো ওখানে থেকে যাবে, কারণ হার্ট তো পাম্প হচ্ছে না, হার্ট আগেই জবাই করার আগেই ফেলিউর হয়ে গেছে বা হার্ট রেট স্লো হয়ে গেছে, তো কিছু ব্লাড থেকে যায়। এই কন্ডিশনটাকে বলা হয় ইনকমপ্লিট ব্লিডিং। তো আমরা জানি যে ব্লাড একটা হলো এনরিচড মিডিয়া ফর ব্যাকটেরিয়াল গ্রোথ। যেখানেই ব্লাড থাকবে সেখানেই খুব দ্রুত মাইক্রো অর্গানিজম, বিশেষ করে ব্যাকটেরিয়া বেশি দ্রুত গ্রো করবে। তো মিটের সেল, আমরা সেল তো গত ক্লাসে পড়ছি, এই সেলুলার পর্যায়ে যদি কিছু কিছু করে ব্লাড থেকে যায়, তাহলে ওই মিটটা কি হবে? খুব সহজেই ব্যাকটেরিয়া দ্বারা তোমার নষ্ট হয়ে যাবে আর কি। যেটুকু মাইক্রো অর্গানিজম থাকবে ওইটার মাল্টিপ্লিকেশন খুব র্যাপিড হবে আর কি। যদি কোনো কন্টামিনেশন থেকে থাকে, কোনো ব্যাকটেরিয়া থেকে থাকে, তাহলে সেটার মাল্টিপ্লিকেশনটা খুব র্যাপিড হবে, কারণ তার খাদ্য ওখানে, সে উত্তম খাদ্য পাচ্ছে, ব্লাড তার থেকে গেছে ওখানে। ঠিক আছে, এই জন্য বলা হয় যে কমপ্লিট ব্লিডিং এবং ইনকমপ্লিট ব্লিডিংটা খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। ব্লাডের মাসেলের মধ্যে ব্লাড থেকে গেছে, তার মানে ওখানে ব্লাড না থাকলে মাসেলটা হয়তো 7-8 ঘন্টা নর্মালি ভালো থাকতো, কিন্তু ব্লাড যদি থেকে থাকে সেটা অল্প সময়ের মধ্যে পচে যাবে। ঠিক এরকম হাইটস এন্ড স্কিনের মধ্যেও যদি ব্লাড থেকে যায়, তাহলে হাইটস এন্ড স্কিনটা তাড়াতাড়ি পচে যাবে, আর যদি ব্লাড কমপ্লিট বের হয়ে যায়, তাহলে হাইটস এন্ড স্কিনের কিপিং টাইমটা অনেকটা বেড়ে যাবে আর কি। এই হলো কমপ্লিট ব্লিডিং আর ইনকমপ্লিট ব্লিডিং এর ব্যাপার স্যাপার আর কি। তো আমাদের প্রি স্লটার ফ্যাক্টরের মধ্যে আমরা একটা ডিসকাস করলাম যে অফ ফিড বা স্টারভেশন, ওয়াটার সাপ্লাই, সাফিসিয়েন্ট রেস্ট, অ্যাভয়েডিং এক্সাইটমেন্ট, আর একটা পয়েন্ট আছে সর্বশেষ, সেটা হচ্ছে ওয়াশিং অ্যান্ড গ্রুমিং। একটা অ্যানিমেলকে জবাই করার আগে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে, না হলে পরে অ্যানিমেলের শরীরে যে ময়লা আবর্জনা বা ইনফেকশন থাকবে সেগুলো মিটের মধ্যে চলে আসতে পারে। The animal should be washed and groomed before
স্লটারিং টু রিডিউস কন্টামিনেশন। মিটের এবং হাইডস এন্ড স্কিনের কন্টামিনেশন রিডিউস করার জন্য অ্যানিমেলকে জবাই করার আগে অবশ্যই ওয়াশ করে নিতে হবে। এই হচ্ছে প্রি স্লটার এসেনশিয়ালস। তো তোমাদের যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে এই প্রি স্লটার এসেনশিয়ালস নিয়ে, ওয়াটার সাপ্লাই, সাফিসিয়েন্ট রেস্ট, অ্যাভয়েডিং এক্সাইটমেন্ট, এগুলো নিয়ে কোনো প্রশ্ন? স্যার হ্যাঁ বলো। স্যার ইনকমপ্লিট ব্লিডিং এর ক্ষেত্রে যেটা বললেন আপনি হার্ট ফেল গরুতে হাসপাতাল তোমার কথা শোনা যাচ্ছে না, যে প্রশ্ন করতেছো একটু লাউডলি বলো। হ্যালো। হ্যালো হ্যাঁ, তোমার প্রশ্নটা শোনা যায়নি কমপ্লিটলি, অর্ধেক কথা শোনা গেছে, অর্ধেক শোনা যায়নি। কমপ্লিট ব্লিডিং এর ক্ষেত্রে আপনি যেটা বলতেছেন হার্ট ফেলিওর হয়ে গেলে সেলুলার পর্যায়ে যে ব্লাড গুলো থেকে যাবে সেগুলো কি আর বের করা পসিবল না? হ্যাঁ, ব্লাড থেকে যাবে, তারপরে কি বললা? স্লটারিং এর পরে যে ব্লাড গুলো থেকে যাবে, আমরা তো যদি ব্লাড থেকে যায় তাহলে তো প্রবলেম, তাই না? হ্যাঁ, প্রবলেম তো অবশ্যই। থেকে গেলে তো স্যার ও বলতে চাচ্ছে যে এটা হচ্ছে এইটা আর কখনো ইয়ে করা যাবে কিনা, মানে ব্লাড গুলা বের করে ফেলা যাবে কিনা? না না, ওই রকম সুযোগ নাই, কারণ ক্যাপিলারি তো মাইক্রোস্কোপিক স্ট্রাকচার, ঠিক আছে? ওখানে যে ব্লাডটা থাকবে সেটাও মাইক্রোস্কোপিক অ্যামাউন্টে থাকবে, ওই ব্লাড বের করে নেওয়ার আর কোনো সুযোগ নেই। ওকে স্যার। জি। স্যার ধরেন আমরা একটা ভালো ব্রিড পাইলাম, ফ্যাটেনিং ব্রিড, আমরা ওটাকে মেটিং করাতে চাচ্ছি, মানে স্লটারের আগে মেটিং করাবো। সেক্ষেত্রে কি পরিমাণ রেস্ট বা কি ইফেক্ট করতে পারে তার স্লটার করার মধ্যে? স্লটারিং এর আগে কি করো, মেটিং করাবা? একটা ভালো ব্রিড আছে কিনে নিয়ে আসলাম, কিন্তু আমার ফার্মে দেখা যায় যে একটা ডাকে আছে এনিমেল, সেটাকে আমি মেটিং করার পরে স্লটারে পাঠাই দেবো, সেক্ষেত্রে কি ইফেক্ট করতে পারে? এখানে মানে তুমি তখন স্লটার করবা বুলটাকে, সেটা বলতেছো? হ্যাঁ, বুলটাকে স্লটার করবো, কিন্তু কিন্তু তার তার আগে আগে যেহেতু ব্রিডটা যেহেতু ভালো, এটাতে খুব একটা ইফেক্ট, যদি তার পর্যাপ্ত রেস্ট থেকে থাকে। আর সাধারণত বলা হয় যে তোমার 24 ঘন্টা রেস্টে রাখতে হবে, তার মানে এই সময়টাতে তার অন্য কোনো অ্যাক্টিভিটিস না করাই ভালো, যে কোনো কারণে এক্সাইটমেন্ট না আসাই ভালো। আমি বলছি যে এক্সাইটমেন্ট সেটা যে কোনো ধরনের, বিটেন, ফ্রাইটেন অর এনি এক্সাইটমেন্ট, যেমন হলো নিজেদের মধ্যে মারামারি করা বা এই ধরনের কোনো একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করানো, যে কোনো ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস 24 ঘন্টা পূর্বে বন্ধ করলেই হবে। ফিজিক্যাল এক্সাইটমেন্ট যে কারণেই হোক, এটা একটু ইফেক্ট ইনকমপ্লিট ব্লিডিং হতে পারে আর কি। বুঝতে পারছো? মিটের কোয়ালিটির সঙ্গে মানে খুব একটা ইয়া হবে না, কিন্তু তারপরে বলা হয়েছে যে কোনো এক্সাইটমেন্ট অ্যাভয়েড করাই ভালো স্লটারিং এর পূর্বে। আর কারো কোনো প্রশ্ন? স্যার একটা অ্যানিমেল মানে স্লটারিং করার পর মানে কত সময় পর বোঝা যাবে তার সব ব্লাড বের হয়েছে এরকম? এটা আসলে এরকম মানে এরকম নির্দিষ্ট কোনো সময় নাই, এটা বলে যে জবাই আমরা ইনসেশন করলাম, করার পরে ন্যাচারালি কিছু সময় ধরে হাই ফ্লো ব্লাড বের হবে, ঠিক আছে? এটা বন্ধ হয়ে গেলে আমরা থোরাক্সে কিছু চাপ দিব। এটা অ্যানিমেল টু অ্যানিমেল ভেরি করবে, কোনো অ্যানিমেলে ব্লাডের পরিমাণ একটু বেশি থাকে, কোনটাতে কম থাকে, ঠিক আছে? তোমার স্পিসিস টু স্পিসিস আবার ভেরি করবে। এই জন্য এখানে বলা হয়েছে যে স্পেসিফিক কোনো টাইম এরকম নাই, তোমার ব্লাড ফ্লো বন্ধ হয়ে গেলে তখন আমরা থোরাক্সে একটু চাপ দিব যে আর ব্লাড কোনো বের হয় কিনা। থোরাক্সে চাপ দেওয়ার অর্থ হলে কি, হার্ট পাম্প বন্ধ হয়ে গেছে তার, যার কারণে ব্লাড আর আসতেছে না, চাপ দেওয়ার কারণে যদি আশেপাশে কোথাও কোনো ব্লাড থেকে থাকে সেগুলো বের হয়ে আসবে আর কি। এটা হলো টেকনিক। জি স্যার, বস। স্যার হ্যাঁ বলো। স্যার ওই যে পশু জবাই করার কিছুক্ষণ পরে পায়ের রগ কেটে দেয়, সেক্ষেত্রে কি সব ব্লাড বের হয়ে আসতে পারে? হ্যাঁ, ওইটার সঙ্গে খুব একটা তোমার এখানে পায়ের রগটা কেটে দেওয়ার একটা উদ্দেশ্য হলো কি, যে নার্ভাস সেন্সেশনটা তার একটু দুর্বল করে দেওয়া আর কি। রগ কেটে দেওয়া মানে কি আলটিমেটলি ওখানে কেটে দেয় হলো তোমার হলো যে তোমার অ্যানিমেলের পায়ের দিকে যে জায়গাটাতে কাটে, তোমরা যদি খেয়াল করো ওখানে আসলে লিগামেন্ট থাকে, বোন টু বোনের যে জয়েন্ট গুলো, পা গুলো বেশি নড়াচড়া করে অ্যানিমেল, তো ওইখানে ওই লিগামেন্ট গুলো একটু দুর্বল করে কাটে দিলে দুর্বল হয়ে যায় অ্যানিমেলের পা গুলো তখন আর বেশি তাদের অ্যাক্টিভিটিসটা কমে যায়, একটু শক্তি কমে যায় আর কি। ওখানে দেখবা যে ওখানে কিন্তু কোনো ব্লিডিং হয় না, তোমরা খেয়াল করছো কি?
জি স্যার। জি ওখানে জি কিন্তু ব্লিডিং হয় না, ওখানে কি কাটে? টেন্ডন, লিগামেন্ট। এই লিগামেন্ট মূলত, টেন্ডন না, লিগামেন্টটা কাটা পড়ে আর কি। লিগামেন্ট, জি স্যার। হ্যাঁ, লিগামেন্টটা কাটা পড়ে, লিগামেন্টটা কেটে দেয়, যার কারণে দেখবো যে ওখানে কোনো ব্লিডিং হয় না। লিগামেন্টটা কেটে দেওয়ার উদ্দেশ্য হলো যে পায়ের ওই অংশটার যে বোন, তোমার জয়েন্টটা আছে, ওটা একটু দুর্বল করে দেওয়া, যেন পা গুলো সে বেশি নড়াচড়া করতে না পারে। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন? স্যার ওই কেটে দেওয়া হলো মানে ওইটা কি তাতে আরো অ্যানিমেলকে দ্রুত মারা যাওয়ার পিছনে কারণ থাকতে পারে? অ্যানিমেল তো আসলে মারা যাওয়া বলতে আমরা যেটা বুঝি, অনেক সময় তোমরা দেখবে যে মাংস কাটার পরে, মাংস কেটে তুমি রাখে দিচ্ছ, সেখানে মাংস নড়াচড়া করতেছে। মারা যাওয়াটা কিন্তু একটা ব্রড টার্ম, এটা সেলুলার ডেথ আর একটা হলো ব্রেন ডেথ। ঠিক আছে, ব্রেন ডেথ এবং সেলুলার, যে মনে করো যে সামনের অংশ কাটলা, ওখানে ওই মিটটা নড়তেছে না, কিন্তু পিছনে একটা অংশ কাটলা, সেই মিটটা নড়তেছে। এখানে এই নড়াচড়া বা আমার সেলুলার ডেথের যে বিষয়টা নির্ভর করবে, একটা সেলে যতক্ষণ পর্যন্ত এটিপি প্রোডাকশন হবে, আমি সেলুলার ব্রেন ডেথ হয়ে গেছে কিন্তু সেলুলার অ্যাক্টিভিটিস থাকতে পারে। ঠিক জি আছে, স্যার। সেলুলার অ্যাক্টিভিটিস কতক্ষণ থাকবে? যতক্ষণ পর্যন্ত তার এটিপি থাকবে আর কি। তার ছেলে যতক্ষণ মেটাবলিজম হবে, যতক্ষণ তার খাদ্য আছে, ততক্ষণ পর্যন্ত সে জীবিত, তারপর আলটিমেটলি সে মৃত্যু হয়ে যাবে। এই তারপরে স্যার জবাই করার পর যে মাংসগুলো নড়ে সেগুলা থেকে আমরা বুঝবো যে ওর কার্যক্রমগুলো চলতেই আছে। ওখানে এটিপি আছে, এটিপি ওখানে এটিপি আছে, এই এটিপি যতক্ষণ থাকবে ততক্ষণ তার কার্যক্রম চলবে আর কি। একসঙ্গে তো মনে করো জবাই করলাম, ওটা তো ইনস্ট্যান্টলি তোমার সব সেল ডেথ হলো না আর কি। যতক্ষণ যে সেলে যতক্ষণ এটিপি আছে ততক্ষণ তার নড়াচড়া থাকবে বা তার অ্যাক্টিভিটিস থাকবে আর কি। আচ্ছা, আর কারো কোনো জিজ্ঞাসা? আশা করি আর জিজ্ঞাসা নেই। এরপর আসো দ্বিতীয় পয়েন্ট, এসেনশিয়ালস ডিউরিং স্লটারিং। তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, এসেনশিয়ালস ডিউরিং স্লটারিং, এখানে খুব সামান্য পয়েন্ট কয়েকটা দেওয়া আছে যে জবাই করার সময় আমরা কি কি করব। জবাই করার সময় আমরা সাধারণত কি করি, যে জায়গাটাতে জবাই করবো সেটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হবে। জবাই করতে হবে একটা দক্ষ লোক দিয়ে, হুটহাট করে নতুন কোনো লোক দিয়ে জবাই করা যাবে না, কারণ দক্ষ না হলে জবাইটা পারফেক্ট হয় না আর কি। আর একটা যেটা হলো সেটা হলো যে আমাদের কালকে এর আগের ক্লাসে, গত ক্লাসে ডিসকাশন করছিলাম যে ব্লাড আমাদের দেশে তো কালেকশন করা হয় না। তো ব্লাড কালেকশনের যদি প্রভিশন থাকে সেটা ভালো, কারণ ব্লাডটা অন্য কোনো কাজে ব্যবহার করা যেতে পারে আর কি। মডার্ন টেকনিকে অবশ্যই ব্লাডটা কালেকশন করা হয় এবং ব্লাড মিলের বাজারে খুব চাহিদা এবং দামও বেশি। আর একটা পয়েন্ট বলছে অ্যাভয়েড অল কন্টামিনেশন। চারটা পয়েন্ট আমি বলছি, যে যে জায়গাটা জবাই করবো সেই জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, যে জবাই করবে সে দক্ষ হতে হবে, আর ব্লাড কালেকশন অথবা ডিসপোজ করার একটা প্রভিশন থাকতে হবে, আর হলো কন্টামিনেশন যাতে না হয় সেই ধরনের ব্যবস্থাগুলো নিতে হবে। যারা যারা ওখানে কাজ করবে, স্লটার করবে, স্লটারিং এর সঙ্গে জড়িত থাকবে, হেল্পিং হ্যান্ড হিসেবে থাকবে, তাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। যে ইনস্ট্রুমেন্টগুলো আমরা ব্যবহার করব জবাই করার সময়, যে ইনস্ট্রুমেন্টটা, ওই ইনস্ট্রুমেন্টটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এই জিনিসগুলো এখানে বলা হয়েছে, এখানে তেমন বোঝানোর অত বেশি কিছু নাই। এই হলো এসেনশিয়ালস ডিউরিং স্লটারিং। এরপরে সর্বশেষ 3 নাম্বার পয়েন্ট, এসেনশিয়ালস আফটার স্লটারিং আর পোস্ট স্লটার এসেনশিয়ালস। জবাই করার পরে আমরা কি করব? জবাই করার পরেই আমাদের প্রথম যে কাজটা আসে সেটা হলো চামড়া ছাড়ানো, যেটাকে আমরা স্কিনিং বা ফ্লেইং বলছি আর কি। এই ফ্লেইংটা করতে হবে দক্ষ লোক দিয়ে, যাদের অভিজ্ঞতা নেই তাদেরকে দিয়ে যদি করানো হয় তাহলে মিটেরও কিছু লস হয়ে যেতে পারে, আবার হাইটস এন্ড স্কিন যেটা থাকবে চামড়াটারও ইকোনমিক ভ্যালু কমে যেতে পারে যদি কাটা পড়ে বেশি। আর একটা যেটা হতে পারে, কিছুক্ষণ আগে যেটা আমরা ডিসকাস করলাম, যে অনেক সময় দক্ষ যদি না হয় তো দেখা যায় স্টোমাক বা অ্যাবডোমেন রিজিয়ন ফ্লেইং করার সময় স্টোমাক ইন্টেস্টাইনে অনেক সময় কেটে যায়। ঈদের সময় যেটা আমরা সচরাচর দেখি, যে একেবারে আন করা বা অনভিজ্ঞ লোক যদি ফ্লেইং করে চামড়া ছড়াইতে যায় তাহলে অনেক সময় স্টোমাক বা ইন্টেস্টাইন কাটা পড়ে। এই জন্য বলা হয়েছে যে এই ধরনের হ্যাজার্ড গুলো যেন না হয়, এগুলো অ্যাভয়েড করার জন্য একটু দক্ষ লোক দিয়ে এই কাজগুলো করাইতে হবে। আর চামড়া ছড়ানোর ক্ষেত্রে আমরা প্রথম যে কাজটা করি সেটাই তোমরা দেখবা যে চামড়া ছড়ানোর ক্ষেত্রে প্রথম যখন আমরা চামড়া ছড়াতে যাই তখন একটা লম্বা একটা ইনসিশন দেওয়া হয়। কোথা থেকে? যে জায়গায় আমরা জবাই করছি, গলায় যেখানে কাটছি, নেক রিজিয়নে, সেখান থেকে একদম স্টোমাক বা বেলি রিজিয়নের মিড লাইন, ব্রেস্টের মিড লাইন দিয়ে একেবারে এনাস পর্যন্ত একটা ওপেনিং দেওয়া হয়, একটা কাট দেওয়া হয়। কি বুঝতে পারছো তোমরা? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, লম্বা একটা কাটে। হ্যাঁ, লম্বা একটা কাট দেওয়া হয়, এটা হলো প্রথম কাট দেওয়া হয় আর কি। ঠিক স্যার আছে, আরেকবার বল।
আমি বললাম যে জবাই করার পর ব্লিডিং কমপ্লিট হওয়ার পরে চামড়া ছড়ানোর ব্যাপার আসে। চামড়া ছড়ানোর ক্ষেত্রে প্রথম যে কাটটা দেওয়া হয় সেটা হলো যে জায়গায় গলায় জবাই করছি সেই জায়গা থেকে শুরু করে একদম মিড লাইন বরাবর ডিউল্যাপ যেটা থাকে গলার যে চামড়াটা ঝুলন্ত ওইটার মাঝ বরাবর দিয়ে ব্রেস্টের মাঝ দিয়ে একবারে পেটের স্টোমাক রিজনের মাঝ বরাবর দিয়ে একদম অ্যানাস পর্যন্ত একটা ওপেনিং দেওয়া হয়, প্রথমে একটা ইনসেশন দেওয়া হয়। এটা হলো ফার্স্ট ইনসেশন দেওয়া হয়। এরপরে কি হয়, পায়ের চারপাশে কিছুক্ষণ আগে একজন বললো যে পায়ের চারপাশে একটা সার্কেল করে দেয়। সার্কেল করে দেওয়ার পরে পায়ের ইনার সাইড দিয়ে একদম মাঝ বরাবর আরেকটা কাট দেওয়া হয়। এটা কোথায় যায়, সামনের পা দুটো গিয়ে কোথায় ওপেন হয়, ব্রেস্ট রিজন বা ব্রিস্কেট রিজনে। আর পিছনের পায়ের ইনার সাইড দিয়ে কেটে একদম আমরা আসি ওপেন করে হলো আডার অথবা যদি মেল অ্যানিমাল হয় স্ক্রোটাম থাকে ওখানে আসি ওপেন করা হয়। এই যে প্রথম যে কাটিং এর টেকনিক, এই কাটিংটাকে বলা হয় রাইপেনিং। রাইপেনিং, ফার্স্ট ইনসেশন ফর ফ্লেইং, ফার্স্ট ইনসিশন ফর ফ্লেইং। কোনটা, এই পুরো প্রসেসটা যেটা বললাম যে পয়েন্ট অফ ইনসেশন টু এ লঙ্গিটিউডিনাল ইনসেশন ফ্রম পয়েন্ট অফ ইনসেশন টু অ্যানাস থ্রো মিড লাইন অফ ব্রেস্ট অ্যান্ড স্টোমাক। আর আরেকটা কি বলা হলো, যে ফোর legs open into breast region and hind legs open into scrotum or udder region. This technique is known as ripening, riped, RIPPED, এটাও বলা যেতে পারে, অথবা রাইপেনিং যদি আমরা বলি সেটাও হতে পারে। এটা হলো চামড়া ছাড়ানোর ক্ষেত্রে প্রথম যে কাটগুলা, এটাকে একত্রে বলা হচ্ছে রাইপেনিং। বুঝাইতে পারছি? রাইপেনিংটা এই যে টেকনিকটা যেটা বললাম, প্রথম যে কাট আমরা দেই একটা লম্বা বরাবর গলা থেকে অ্যানাস পর্যন্ত, আর চারটা পা সামনের পা গুলো এসে ওপেন হচ্ছে কোথায়, কেটে আনে ইনার সাইড দিয়ে কেটে আনে ওপেন করবো হলো ব্রেস্ট রিজনে, আর পিছনের পা গুলোর ইনার সাইডটা কেটে আনবো হলো স্ক্রোটাম রিজনে, আডার অথবা স্ক্রোটাম রিজনে। এই টেকনিকটাকে বলা হচ্ছে রাইপেনিং। তোমাদের একটু কল্পনা করতে হবে অ্যানিমাল চামড়া ছাড়ানোটা আর কি, যারা যারা দেখছো। আর যদি কেউ একেবারে না দেখে থাকো তাদের জন্য একটু ডিফিকাল্ট হবে বুঝানো। আমরা কি এরকম কেউ আছি যে কোনোদিনই চামড়া ছাড়ানো দেখি নাই অ্যানিমেলের? নাই, তার মানে সবাই না, আমার স্যার। সবাই দেখছে, স্যার। তার মানে আমি আশা করি যে সবাই বুঝতে পারছো বিষয়টা। এইটা হলো রাইপেনিং, এটা খুব ইম্পর্টেন্ট। এটা যদি ঠিক মতো না হয় তাহলে অ্যানিমেলের যে হাইডস এন্ড স্কিন এটা শেপটা নষ্ট হয়ে যায়, আর শেপ নষ্ট হয়ে গেলে দাম অর্ধেক হয়ে যায়, দাম কমে যায়। আচ্ছা, থার্ড পয়েন্টে আমি তোমরা দেখো একটু খেয়াল করো, আমি বলছি যে ইন কেস অফ শিপ অ্যান্ড গোট স্কিনিং ইজ ডান বাই মেকানিক্যাল অর হ্যান্ড প্রেসার। জাস্ট ফার্স্ট ইনসেনশনটা দেওয়ার পরে তোমরা দেখবে যে ছাগল বা ভেড়ার ক্ষেত্রে একটু উপরে ঝুলাই নেয়, ঝুলাই নেওয়ার পর বিশেষ করে হাত দিয়ে টেনে অথবা হাত দিয়ে মুষ্টি বাঁধে প্রেসার দিয়ে করা হয়। কারণ কি, যে এখানে যদি নাইফ টাইপ ব্যবহার করা হয় তো এখানে কেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর কি, যেটাকে আমরা বলি পুলিং অ্যান্ড ফিস্টিং, টানো এবং চাপ দাও দিয়ে শিপ অ্যান্ড গোটের বেশিরভাগ ক্ষেত্রে স্কিনটা করা হয়। আরেকটা পয়েন্ট বলছি যে নাইফগুলো যেটা ব্যবহার করব সেগুলো যেন অতিরিক্ত শার্প না হয়। ফ্লেইং এর সময় সাধারণত একটু স্পেশাল টাইপের নাইফ ব্যবহার করা হয় যেটাকে ফ্লেইং নাইফ বলে। ফ্লেইং নাইফ ব্যবহার করলে কাটটা কম পড়বে। 5 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে যে বাটক রিজন, বাটক তোমরা জানো আর কি, পিছনের অংশ আর কি, পিছনের পায়ের পিছনের দিকে। এই বাটক রিজিয়নটা যেহেতু অ্যানিমেলের, এর আগের ক্লাসে আমি বলছিলাম যে পিছনের পায়ে এক্সারসাইজটা বেশি হয়, যার কারণে পিছনের পায়ে যে চামড়াটা থাকে এটা একটু টাইটলি বডিতে অ্যাটাচ থাকবে। যেহেতু ফ্যাট কম থাকবে বডির সঙ্গে সরাসরি খুব টাইটলি অ্যাটাচ থাকবে, এবং বেশি এক্সারসাইজ হওয়ার কারণে এই হাইডস এন্ড স্কিনের এই অংশটাতে যে ফাইবারগুলো থাকে সেই ফাইবারগুলো বেশি শক্তিশালী হয়, কারণ এক্সারসাইজ বেশি হয়েছে, তাদের স্ট্রেংথও বেশি হয়েছে, তাদের সহ্য ক্ষমতাও বেশি হয়েছে। এই জায়গার চামড়াটার দাম সবচেয়ে বেশি, বাটক রিজিয়নের চামড়াটা। এই জন্য যে জায়গাটার দাম বেশি সেই জায়গাটা একটু কি করতে হবে, কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। দুইটা জিনিস এখানে, একটা হলো দাম বেশি, আর একটা হলো টাইটলি অ্যাটাচড উইথ বডি। যেহেতু টাইটলি অ্যাটাচড আছে সেহেতু সেখানে কাট হওয়ার একটা চান্স থাকে, আর যদি কাট হয়ে যায় যেহেতু দাম বেশি তাহলে সেটা দাম কমে যাবে। এই জন্য বলা হয়েছে যে বাট রিজন ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল পার্ট অফ হাইড স্কিন, সো ডিউরিং ফ্লেইং কেয়ার শুড বি টেকেন। যখনই আমরা পিছনের পায়ের অংশের বাট বা পিছনের অংশটা করব, সেলাইং করব, তখন স্পেশাল কেয়ার আমাদের নিতে হবে দুইটা কারণে। একটা হলো টাইটলি অ্যাটাচ থাকে, 2 নম্বর হলো ভ্যালুয়েবল পার্ট। হাইডস এন্ড স্কিনের সবচেয়ে ভ্যালুয়েবল পার্ট হলো বাট রিজিয়নটা। এই 5টা পয়েন্ট
after slaughtering techniques. স্যার বাটকটা যদি কাইন্ডলি বলতেন বাটক আরেকবার। বাটক আচ্ছা, আমি যেটা বললাম যে বাটক হলো পিছনের পায়ে। এটা আসলে তুমি একটু, বাকিরা কি সবাই বুঝছো? জি স্যার। বাকিরা সবাই বুঝছে। তুমি তাহলে তোমার যে কোনো একটা বন্ধুকে পরে ক্লাস শেষে জিজ্ঞাসা করবে আর কি, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে। অথবা তুমি গুগল করলেও পেয়ে যাবে আর কি, অথবা ডিকশনারি দেখলেও হয়ে যাবে। ও শব্দটা আমি আর উচ্চারণ করতে চাচ্ছি না আর কি, এটা একটু ওয়ার্ড হয়ে যাবে উচ্চারণ করা। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আমাদের কিন্তু এই 4 নাম্বার এক্সপেরিমেন্ট শেষ। স্যার এক কথায় একটু ফ্লাইং নাইফটা হলো যে আমরা যে ফ্লেইং করার সময় যে নাইফটা ব্যবহার করি, এটা একটু সামনের দিকে একটু বাঁকা থাকে আর কি। তোমরা দেখবে যে আমরা অন্যান্য জিনিস শার্প যে নাইফ থাকে ওইরকম না, এর মাথাটা একটু বাঁকা থাকে। কি জন্য বাঁকা থাকে? এবং ধার একটু কম থাকে নাইফে। এটা একটা নাইফ, স্পেশাল টাইপের অফ নাইফ, যেটা কি হবে, একটু লেস শার্প হবে। অন্যান্য মাংস কাটার সময় আমরা যেরকম ধারালো অস্ত্র ব্যবহার করব, এখানে এই ধারালোটা কম হবে এবং এটা সামনের দিকে একটু বাঁকা থাকে, যাতে কেটে যাওয়ার চান্স খুব কম থাকে আর কি। এটা হলো স্পেশাল টাইপ অফ নাইফস ইউজ ফর ফ্লেইং। এটাকে বলা হচ্ছে ফ্লেইং নাইফ। ফ্লে করার জন্য শুধু এটা ব্যবহার করা হয়, মাংস কাটার জন্য ব্যবহার করা হয় না। আর কারো কোনো জিজ্ঞাসা আছে? তাহলে আমাদের এই এক্সপেরিমেন্টটা শেষ হয়ে যাচ্ছে আর কি। আমি স্যার এগুইটেড এই টার্মটা কোনটা? এগুইটেড। এগুইটেড? জি স্যার। কোথায় আছে এটা? কোন জায়গায় আছে? প্রি স্লটারিং এসেনশিয়ালস। প্রি স্লটারিং এসেনশিয়ালস কয় নাম্বার পয়েন্টে? এখানে কি আছে সেই শব্দটা তুমি যেটা বলতেছো? নাই স্যার। কোথায় আছে? যে প্রশ্ন করলা সে একটু রেসপন্স করো। কোন শব্দটা তুমি জানতে চাচ্ছ? এই যে এটা স্যার, এটা যেখানে কার্সারটা আছে? জি স্যার। জি স্যার। এইটা হলো টায়ার্ডনেস, এ কন্ডিশন অফ টায়ার্ডনেস। এটা তখন বলছিলাম আমি। ফ্যাটিগ কথাটা হলো এ কন্ডিশন অফ টায়ার্ডনেস অর হ্যাভ নো এনার্জি, এরকম একটা আর কি এটার মিনিংটা। অবসাদ। হ্যাঁ, অবসাদগ্রস্ত আর কি। হ্যাঁ, জার্নি করলে যে কন্ডিশনটা হয় সেই কন্ডিশনটাকে এটা বলে, যে আর কোনো এনার্জি নাই শরীরে, খুব দুর্বল হয়ে গেছি বা আমি একটু খুব টায়ার্ড হয়ে গেছি, এই কন্ডিশনটাকে বলে ফ্যাটিক। ফ্যাটিক বলে আর কি, ফ্যাটিক। আচ্ছা, আমি মনে করি যে মোটামুটি আমাদের সবাই বুঝে গেছে আর কি। আমরা আরেকটা ছোট্ট এক্সপেরিমেন্ট ডিসকাশন করতে যাচ্ছি। ঐশী আছো কি? ঐশী? তোমাদের অন্য কোনো ক্লাস আছে এরপরে? জি স্যার আছে। কয়টায়? কয়টায়? 11:30 স্যার। আচ্ছা, আমাদের তার আগে শেষ হবে। আমরা 5 নাম্বার এক্সপেরিমেন্ট একটু ডিসকাস করতে চাচ্ছি। জি স্যার। জি স্যার। আচ্ছা, 5 নাম্বার হলো মেথডস অফ স্লটারিং অফ অ্যানিমাল। সরি, এটা তো হইলই নাকি? কোনটা পড়লাম আমরা? 4 নাম্বার হলো এসেনশিয়ালস অফ স্লটারিং টু সি। এখন মেথডস পড়বো আর কি। একটা অ্যানিমালকে আমরা কতভাবে জবাই করতে পারি। তো আমরা একটু জেনারেল যদি ডিসকাশন করে নেই, অ্যানিমাল জবাই করার দুইটা টেকনিক বর্তমানে প্রচলিত হচ্ছে। দুইটা টেকনিক, একটা হলো মডার্ন আর হিউম্যানি মেথড, যেটাকে বলা হয় মডার্ন আর হিউম্যানি। আর একটা হলো ট্রেডিশনাল আর রিচুয়ালিস্টিক, ধর্মীয় ভিত্তিতে, গোত্র ভিত্তিতে, কাস্ট ভিত্তিতে যেটা হয় সেটা হলো ট্রেডিশনাল বা রিচুয়ালিস্টিক। মডার্ন টেকনিক আর রিচুয়ালিস্টিক টেকনিকের মধ্যে মূল পার্থক্য হচ্ছে, মডার্ন যুগে যারা আধুনিক মানুষ, সাইন্টিফিক ব্যাকগ্রাউন্ড, যারা ধর্মে বিশ্বাস করে না, যারা গোত্রে বিশ্বাস করে না, কাস্টে বিশ্বাস করে না, তারা মনে করে যে আমরা নর্মালি যেভাবে অ্যানিমেল স্লটার করি এটা একটা অমানবিক পদ্ধতি। কেন অমানবিক পদ্ধতি? তাকে জবাই করার সময় সে অনেক কষ্ট পাচ্ছে।
তো তারা কি করছে, তারা একটা টেকনিক আবিষ্কার করছে যে আসলে এইভাবে জবাই না করে অ্যানিমেলকে এমন ভাবে জবাই করব যেন পেইনলেস হয় আর কি। তো এই পেইনলেস করতে গিয়ে তারা একটা টেকনিক আবিষ্কার করছে। সেই টেকনিকটাকে কি করা হয়, অ্যানিমেলটাকে জবাই করার পূর্বে তাকে অজ্ঞান করা হয়। একটা অ্যানিমেলকে জবাই করার পূর্বে সেন্সলেস করা হয়, আনকনসিয়াস করা হয়, তারপরে তাকে জবাই করা হয় বা ব্লিডিং করানো হয় আর কি। এই টেকনিকটা হলো মডার্ন টেকনিক বলছে। যেহেতু তারা অ্যানিমেলটা যখন জবাই করা হয় অচেতন অবস্থায় থাকে, তখন তারা কোনো পেইন পায় না, এবং এই কারণে এটাকে অনেক সময় পেইনলেস কিলিং বা পেইনলেস স্লটারিং অনেক সময় বলে। তো আর ট্রেডিশনাল টেকনিক যেটা, সেটা মূলত ধর্মের উপর ভিত্তি করে হয় আর কি। এক এক ধর্মের লোকেরা এক একভাবে অ্যানিমেল স্লটার করে। এই দুইটা টেকনিক, একটা হলো মডার্ন আর একটা ট্রেডিশনাল আর রিচুয়ালিস্টিক। তো মডার্ন টেকনিকটাতে আমরা কি বললাম, মডার্ন টেকনিকটাতে প্রথম দুইটা স্টেজ জবাই করা, যেটা পরে তোমরা একটু খেয়াল করো, মডার্ন অর হিউম্যানি মেথড, দ্য স্লটার প্রসেস হ্যাজ টু স্টেজেস। টু স্টেজের মধ্যে ফার্স্ট স্টেজ বলছে স্টুনিং বা স্টানিং, যদি তোমরা বলো স্টানিং। স্টানিংটা কি? স্টানিং ইজ দ্য স্টেট অফ আনকনসিয়াসনেস অফ অ্যানিমালস বাই ডিফারেন্ট টেকনিক্স। স্টানিং ইজ দ্য স্টেট অফ আনকনসিয়াসনেস অফ অ্যানিমালস বাই ডিফারেন্ট টেকনিক্স। বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে জবাই করার পূর্বে অ্যানিমালটাকে আনকনসিয়াস করা হয়, অচেতন করা হয়। When performed correctly, causes an animal to lose consciousness so the animal can't feel pain. The modern law of many countries states that, with few exemptions, all animals must be stunned before sticking. স্টিকিং কথাটা হলো নেক কাটিং, যেটা আমরা জবাই করা যেটাকে আমরা বলি আর কি, মূলত সেটাকে এরা বলছে স্টিকিং বলে আর কি। তো বলছে যে অনেক দেশ আছে যেখানে রিচুয়ালিস্টিক স্লটারটা নিষিদ্ধ করা আছে, আগে অ্যানিমালটাকে অচেতন করতে হবে, তারপরে তাকে জবাই করতে হবে। তো এটা হলো ফার্স্ট স্টেজ। আর সেকেন্ড স্টেজটা হলো ফার্স্ট স্টেজ, যেটা আমরা বললাম যে কি বলছি, যে স্টার্নিং ইজ দ্য স্টেট অফ আনকনসিয়াসনেস অফ অ্যানিমালস বাই ডিফারেন্ট টেকনিক্স। অ্যানিমালটাকে অচেতন করা হচ্ছে বিভিন্ন পদ্ধতিতে। কি কি পদ্ধতি সেটা আমি এখানে বলছি। দেয়ার আর ভেরিয়াস methods available to stun larger animals. These includes such as a penetrating captive bolt. অনেক দেশে অ্যানিমাল জবাই করার আগে কিছু ধরনের স্পেশাল ডিজাইনের কিছু পিস্তল থাকে, সেই পিস্তল দিয়ে তাদের ব্রেনে আঘাত করা হয়, অ্যানিমালটা তখন অচেতন হয়ে যায় সাথে সাথে, মুহূর্তের মধ্যেই। আর দ্বিতীয় পয়েন্টটা হলো ইলেকট্রিক্যাল শক দেওয়া হয়। বিশেষ করে মডার্ন যে ইন্ডাস্ট্রিগুলো থাকে, মিট ইন্ডাস্ট্রি মডার্ন, তোমরা দেখবো যে ওখানে মানুষের হাতের সাহায্য ছাড়াই অ্যানিমাল প্লেস করে দেওয়া হচ্ছে, ওই অ্যানিমাল ঘুরতে ঘুরতে জবাই হয়ে যাচ্ছে, ঘুরতে ঘুরতে স্কিন হচ্ছে, কাটা সব মেশিনের মাধ্যমে হচ্ছে। ওগুলোতে সাধারণত ইলেকট্রিক্যাল স্টিমুলেশনটা ব্যবহার করে। এমন একটা জায়গায় সেন্টার ঠিক করা থাকে, অ্যানিমালকে ওখানে গেলেই তাদের ব্রেনের মধ্যে কারেন্টের শক পেয়ে যায়, কারেন্টের শক পেলে তারা আনকনসিয়াস হয়, তারপরে তাদের কেটে রক্তগুলো বের করে ফেলে। এটা হলো ইলেকট্রিক্যাল স্টিমুলেশন, ইলেকট্রিকের মাধ্যমে। আর একটা হলো যে এখানে সাধারণত পিগ আর পোল্ট্রি ক্ষেত্রে এই কাজটা করা হয়, এমন একটা রাস্তা বা এমন একটা জায়গা তৈরি করা হয় যে জায়গাটাতে কার্বন ডাই অক্সাইড গ্যাস দেওয়া থাকে। কার্বন ডাই অক্সাইড গ্যাস, আমরা জানি যে কোনো পরিবেশে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যদি বেশি হয়ে যায়, তাহলে সেখানে কি হবে, হাইপোক্সিয়া হয়ে অ্যানিমাল আনকনসিয়াস হবে, অজ্ঞান হয়ে যাবে আর কি। ঠিক আছে। তো এখানে আমরা যেটা এইখানে বলতে চাচ্ছি যে স্টানিং করার তিনটা টেকনিক, একটা হলো ক্যাপটিভ পিস্তল দিয়ে, একটা হলো ইলেকট্রিক্যাল মেথড, অথবা কার্বন ডাই অক্সাইড গ্যাস দিয়ে আমরা অ্যানিমালটাকে অবচেতন করতে পারি। এটা হলো মডার্ন টেকনিকের স্টানিং প্রসেস। আচ্ছা, তাহলে আমরা বলতেছিলাম যে মডার্ন টেকনিকে দুইটা স্টেজ। ফার্স্ট স্টেজটা হলো স্টানিং, যেটা আমরা অলরেডি জানলাম যে স্টানিং কি, কেন করা হয়, কিভাবে স্টানিং করা যেতে পারে। মডার্ন টেকনিকের দ্বিতীয় স্টেজটা হলো স্টিকিং। Second stage is sticking. Sticking কি? Sticking is when an animal's neck is cut using a very sharp knife to sever the major blood vessel in its neck or chest that supply the brain, ensuring rapid blood loss and therefore death. মানে এখানে যেটা বলেছে স্টিকিংটা হলো আমরা যেটা জবাই করা বলি আর কি, সেটাকে বুঝছে যে ক্যারোটিড আর্টারি যেগুলো আছে গলার রিজিয়নে, সেই আর্টারিগুলোকে কেটে দেওয়া হয়, যার কারণে ব্রেনে ব্লাড সাপ্লাই কম হয়ে যায় এবং অ্যানিমালটা দ্রুত মারা যায়। এটা হলো মডার্ন টেকনিক। তাহলে আমরা বুঝতে পারছি নাকি? দুইটা স্টেজ, আমি আরেকবার বলি। মডার্ন টেকনিক্যাল অ্যানিমাল স্লটার করতে গিয়ে দুইটা স্টেজ। ফার্স্ট স্টেজটা হলো অ্যানিমালটাকে অচেতন করতে হবে, দ্বিতীয় স্টেজ যেটা হলো স্টিকিং, গলা কাটা, যেটা আমরা বলতেছি আর কি,
বা ব্লিডিং আর কি, সেটাকে বলতে সেকেন্ড স্টেজটা হলো স্টিকিং, স্টানিং অ্যান্ড স্টিকিং। এই দুইটা পদ্ধতির মাধ্যমে মডার্ন টেকনিকে অ্যানিমাল স্লটার করা হয়। আর এই স্টানিং আনকনসাস করছি আমরা তিনটা পদ্ধতি, একটা হলো ক্যাপটিভ বল পিস্তল দিয়ে, আর একটা বলছি ইলেকট্রিক্যাল স্টিমুলেশন দিয়ে, আর তৃতীয়টা বলছি গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, মূলত কার্বন ডাইঅক্সাইড গ্যাস ব্যবহার করা হয়। মডার্ন টেকনিক নিয়ে কোনো প্রশ্ন আছে? স্যার মডার্ন টেকনিক যদি আমরা ইউজ করি তাহলে কি ইনকমপ্লিট ব্লিডিং হওয়ার সম্ভাবনা তো আছে নাকি? হ্যাঁ, ইনকমপ্লিট ব্লিডিং হওয়ার সম্ভাবনা এখানে খুব একটা নাই আর কি। কারণ কি, যে এখানে আনকনসাস থাকলে হার্ট এবং ব্রেন কিন্তু দুটাই চলে। দুটাই, জি স্যার। হার্ট আনকনসাস থাকা অবস্থায় হার্ট এবং ব্রেন দুটাই থাকে, যার কারণে এখানে ইনকমপ্লিট ব্লিডিং হবে না। স্যার আমরা তো অ্যানেস্থেসিয়া স্যার কেমিক্যালের মাধ্যমে করতে পারি, কিন্তু করলো না কেন? কেমিক্যালের মাধ্যমে করবো না, যে কোনো কেমিক্যালেই তো একটা কি থাকে, তোমার উইথড্রয়াল পিরিয়ড থাকে না? উইথড্রয়াল পিরিয়ড বোঝো তো, যে জি বলে স্যার, যে ওই আজকে আমরা সময়টা শেষে কাজ শেষ হয়ে যাবে তার। হ্যাঁ, যে একটা সবজি খেতে আজকে স্প্রে করছি, প্যাকেটে যে মেডিসিন দিয়ে স্প্রে করব, ওই মেডিসিনে লেখা থাকে এই মেডিসিন দিয়ে স্প্রে করলে 3 দিন সবজি উঠানো যাবে না, বা 7 দিন সবজি উঠানো যাবে না, 15 দিন সবজি উঠানো যাবে না। তার মানে 15 দিন রেসিডুয়াল ইফেক্ট থাকে। হ্যাঁ, রেসিডুয়াল ইফেক্ট থাকে আর কি। হ্যাঁ, এক্স্যাক্টলি, রেসিডুয়াল ইফেক্ট থাকে যাবে, ওই জন্য কেমিক্যাল সরাসরি ব্যবহার করা হচ্ছে না। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, প্রশ্ন যদি না থাকে তাহলে ট্রেডিশনালে আমি কয়েকটা পয়েন্ট এখানে উল্লেখ করছি, যে হালাল মেথডটা কারা ফলো করে? যারা মুসলিম, সারা বিশ্বে যারা মুসলিম আছে, মুসলিমরা যেভাবে অ্যানিমাল স্লটার করে সেই পদ্ধতিকে হালাল বলে, অথবা দাবিয়া বলে আর কি, দাবিয়া মেথড। আর খ্রিস্টান ধর্মাবলম্বী যারা করে সেটা হলো জিউইশ মেথড বলে, অথবা কোশর মেথড বলে, অথবা শেসিটা একটা মেথড আছে, শেসিটা আরেকটা টার্ম আছে আর কি, শেসিটার পদ্ধতিতে এটা করে। আর একটা হলো আমাদের যারা হিন্দু ধর্মাবলম্বী আছে তাদের টেকনিকটাকে বলি বলে। তো আমি এটা জানি না যে বলি আমরা BOLI এতদিন জেনে আসছি, কিন্তু উইকিপিডিয়াতে কালকে আমি দেখলাম BALI, বালি লেখা আছে আর কি, এটাই বলি আর কি বলছে। তো হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তারা এই টেকনিকটা ফলো করে। এটার অল্টারনেটিভ আর হলো জাকথা মেথড। আফ্রিকান রিজিয়নে যদি আমরা ইন্টারনেটে সার্চ দিই তাহলে ওখানে বিভিন্ন টেকনিক দেখায়। আফ্রিকান রিজিয়নে কিন্তু অনেক মুসলিমও থাকে, মুসলিম কান্ট্রি আছে, তারা আবার হালাল মেথডে স্লটার করে। আর কিছু গোত্র আছে যারা একেবারে আদিবাসী টাইপের বা এরকম ছোট ছোট কিছু গোত্র আছে, তারা এক একজন এক এক টাইপে এক একভাবে অ্যানিমাল স্লটার করে, ওটা একেবারে আলাদা, ডিফারেন্ট আর কি, কারোটার সঙ্গে কারোটার মিল নেই, বা স্পেশাল কোনো এরকম প্যাটার্ন নাই আর কি, গোত্র ভাই অনুযায়ী ভাগ। তো আমি এখানে এইগুলা পয়েন্টের বর্ণনা লিখি নাই, আমি জাস্ট মুখে বললাম যে কি হালাল মেথড কারা ফলো করে? মুসলিমরা ফলো করে। হালাল মেথডে অ্যানিমাল স্লটার করার টেকনিক কি? যে প্রথমে হলো শার্প নাইফ ব্যবহার করতে হবে, এটা একটা প্রধান শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে যে দক্ষ ব্যক্তি হইতে হবে, যে কোনো মুসলিম করতে পারবে, কিন্তু তাকে একটু দক্ষ হইতে হবে। দক্ষ না হলে এবং শার্প নাইফ না হলে কি হবে? অ্যানিমালের কষ্ট বাড়বে, স্লটারটা ঠিক মতো হবে না। 3 নম্বর কন্ডিশন হচ্ছে হালাল মেথডে যে জবাই করবে তাকে জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করতে হবে, বাই দ্য নেম, ইনসেশন শুড বি ডান বাই দ্য নেম অফ আল্লাহ। যদি 10টা অ্যানিমাল স্লটার করে, 10টা স্লটার করার সময় আল্লাহু আকবার বলতে হবে। আর এখানে আরেকটা যেটা হলো স্ট্রোক, কতটা ফোর্স আমরা যে বলি যে কয়বার কাটবে, অনেক জায়গায় লেখা আছে 2.5, আড়াই, আরেক জায়গায় লেখা আছে 3 স্ট্রোক, মানে 3টা স্ট্রোকে সে জবাইটা করতে পারবে আর কি, ঠিক আছে? তো নট মোর দেন 3 স্ট্রোকস, যে অ্যানিমাল হালাল মেথডে যখন আমরা জবাই করব 3টার বেশি স্ট্রোক দেওয়া যাবে না। এই কয়েকটা টেকনিক ফলে নিয়ম আর কি। কি বললাম? শার্প নাইফ ব্যবহার করতে হবে, 2 নম্বর হচ্ছে দক্ষ ব্যক্তি হইতে হবে, 3 নম্বর মুসলিম হইতে হবে, এবং জবাই করার সময় তাকে আল্লাহর নাম উচ্চারণ করতে হবে। 4 নম্বর হচ্ছে কি বললাম? মানে 2/3। হ্যাঁ, কয়টা স্ট্রোক হবে আর কি? স্যার নট মোর দেন 3। হ্যাঁ, নট মোর দেন 3 স্ট্রোক, আড়াই স্ট্রোক, বা ওই গ্রাম অঞ্চলে প্রচলিত আড়াই স্ট্রোক। তো এটা ওইরকম কোথাও মানে পাইনি আমি, 3 স্ট্রোক বইয়ে পাইছি। নট মোর দেন 3 স্ট্রোকস, মানে আনলিমিটেড স্ট্রোক দেওয়া যাবে না আর কি মুসলিম বা হালাল মেথডে যদি আমরা জবাই করি, ঠিক আছে? আর খ্রিস্টানদের মেথডের সঙ্গে মুসলিমদের মেথডের তেমন কোনো পার্থক্য নাই, কাটিং প্রসিজিওরটা সেম।
এখানে একটু পার্থক্য, যেমন আমরা যে কোনো মুসলিম বা হালাল মেথডে যে কোনো মুসলমান এটা স্লটারটা করতে পারবে, কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বীদের নাকি নির্দিষ্ট তাদের লোক ঠিক করা আছে, যাদের ট্রেনিং প্রাপ্ত পার্সন আছে, যদি তারা গডের উদ্দেশ্যে স্যাক্রিফাইস করে তাহলে ওই নির্দিষ্ট লোকজনের মাধ্যমে করতে হবে। এটা একটা পার্থক্য হালাল মেথডের সঙ্গে। আর একটা পার্থক্য হলো যে এখানে যেমন আমি বললাম যে 10টা অ্যানিমাল যদি হালাল মেথডে স্লটার করি 10 বারে আল্লাহু আকবার বলতে হবে, কিন্তু খ্রিস্টানদের ক্ষেত্রে যেটা হয় নাকি যে 10টা অ্যানিমাল যদি একত্রে স্লটার করে একসঙ্গে, যদি বেশি গ্যাপ না থাকে, অল্প সময় একসঙ্গে কন্টিনিউয়াস যদি করে, তাহলে তাদের গডের বা তাদের যে দোয়া দরুদ যেগুলো আছে ওগুলো একবার করলেই হবে, ওই একবার দিয়ে 10টা অ্যানিমাল স্লটার করা যাবে। আর তেমন কোনো পার্থক্য নেই, হালাল আর জেস মেথড মোটামুটি সেম। এখন পার্থক্য আছে 3 নম্বর মেথডটাতে। আমরা যারা হিন্দু ধর্মাবলম্বী এখানে আছি তোমরা তো জানোই, বা আমরা যারা মুসলমান আছি তারাও জানি, হয়তো অনেকে দেখিনি, তাদের বলিটা হয় নাকি 1 স্ট্রোকে, সিঙ্গেল স্ট্রোক, খুব ভারী। এখানে ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে বলি মেথড বা জাক্তা মেথড, এই বলি আবার অনেক সময় মহাবলিও নাকি বলে আর কি, বড় স্যাক্রিফাইস আর কি। তো যাই হোক, এখানে যেটা ক্যারেক্টারিস্টিক্স সেটা হলো যে কাটিং ইনস্ট্রুমেন্ট যেটা ব্যবহার করতে হবে সেটা ভারী হইতে হবে এবং ধারালো হইতে হবে। 2 নম্বর হচ্ছে এক স্ট্রোকে শেষ করতে হবে কাজ। 3 নম্বর হলো মাথাটা আলাদা হয়ে যায় একসঙ্গে। এই হলো বলি মেথড বা জাক্তা মেথড যারা হিন্দু ধর্মাবলম্বী তাদের জন্য এটা। আর আফ্রিকান মেথডটা তো আমরা বললাম যে আফ্রিকায় যারা মুসলিম আছে তারা হালাল মেথডেই ফলো করে, আর অন্যান্য গোত্রের যারা আছে তারা তাদের নিজস্ব এক এক জায়গায় এক এক ধরনের টেকনিক ফলো করে আর কি, কোনো নির্দিষ্ট টেকনিক নেই। এই হলো মোটামুটি ট্র্যাডিশনাল আর রিচুয়ালিস্টিক টেকনিক্স। তো দুইটা দিকের মধ্যে একটা মূল পার্থক্য যে এটাকে অজ্ঞান করা হয়, এই পদ্ধতিটাতে অজ্ঞান করা হয় না আর কি। আর বলো। ওই যে হিন্দু ধর্মাবলম্বীদের বলি যেটা মেথড সেটা হচ্ছে একবারই জবাই করা হয়। হ্যাঁ, ওটা সিঙ্গেল স্ট্রোক বললাম। যে ওদের আরো একটা আছে যেটা হচ্ছে আমি দেখছি যে ওই যে শুধুমাত্র মানে গলাটা ছিদ্র করে, যেটাকে ওরা মানে গ্রামের ভাষায় হুল দেওয়া বলে, ওই হুল দিয়ে পুরো রক্তটা বের করে সেটাকে মানে জবাই করা হয়। আচ্ছা আচ্ছা, মানে বলিটা ওরা করে যখন স্যাক্রিফাইস করে তখন মনে হয়, তাই না? জি স্যার, ওটা শুধুমাত্র মানে যেটা গ্রামের ভাষায় পাঠা বলে ওকে আর কি, ওইটা মানে যখন তারা স্যাক্রিফাইস করে ইয়াদের হিন্দুদের তখন এক ইয়েতেই ভগবানের উদ্দেশ্যে যখন স্যাক্রিফাইস করে। হ্যাঁ, ওইটা যেখান থেকে কালেকশন করছি ওখানে এরকমই লেখা ছিল। আর তুমি যেটা বললে ওইটা আমি অবশ্য পাই নাই, তবে অনেক জায়গায় লেখা আছে যে সরাসরি চেস্টে দেয় তারা, তাই না? জি স্যার, ওটা ইয়ে করা হয়, ছিদ্র করে গলাটা। হ্যাঁ, গলার মধ্যে ছিদ্র করে দেয় আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমরা হয়তো দেখি যদি সুযোগ পাই ইনক্লুড করবো আর কি। স্যার আরেকটা ছিল মানে থোরাসিক রিজিয়নে কোনো রড বা ধারালো অস্ত্র ঢুকে দিয়ে। হ্যাঁ, ওইটা আমি বললাম তো যে আমি যেটা এক জায়গায় দেখছিলাম কালকে স্টাডি করতে গিয়ে, সরাসরি থোরাসিক রিজিয়ন মানে হার্টের কাছাকাছি বা এয়ারটা গুলাতে আর কি পাংচার করে দেয়। যেটা হলো যে উটের ক্ষেত্রে, উট জবাই করলে তোমরা দেখছো কিনা, উটের ক্ষেত্রে কিন্তু এই কাজটা করে আর কি। ঠিক আছে, উটের ক্ষেত্রে এই কাজটা করে, সরাসরি হার্টের বা এয়ারটাতে একদম পাংচার করে দেয়। এটা হইতে পারে বা হইতে পারে হয় আর কি, এটা তোমরা যেটা বলছো এটা অ্যাবসলিউটলি রাইট। তো এই হলো আমাদের মানে টেকনিক সম্পর্কে। আর কারো কোনো ডিসকাশন আছে? কারো কোনো প্রশ্ন জিজ্ঞাসা? স্যার মনে হয় নাই। আচ্ছা, আমার এখানে একটু স্পেশাল ইনস্ট্রাকশন, সেটা হলো যে আমরা এর আগে প্র্যাকটিক্যালের 3টা টপিকস ডিসকাশন করছিলাম, 4টা ক্লাস গেছিল আর কি। ঠিক আছে, আজকের ক্লাসটা দিয়ে আমাদের প্র্যাকটিক্যাল অংশের জন্য 5টা ক্লাস হয়ে গেল। ঠিক আছে, 5টা ক্লাস হলো, 5টা এক্সপেরিমেন্ট আমরা ডিসকাশন করলাম। এখানে তোমাদের যেটা করতে হবে 4 নাম্বার এক্সপেরিমেন্টটা তোমরা লিখতে পারবে আর কি, 4 নাম্বার পর্যন্ত। আর 5 নাম্বার এক্সপেরিমেন্ট এই যে শেষের যে পয়েন্টগুলো রিচুয়ালিস্টিক, এগুলো আমি যেগুলো বললাম এই কথাগুলো একটু ডেসক্রাইব করে তারপরে তোমাদের ফাইলটা পাঠাবো। ঠিক আছে? আচ্ছা স্যার। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার এনিমেল স্যার ব্লাডটা বাই প্রোডাক্ট হিসেবে স্যার কোথায় কোথায় ব্যবহার করা যাবে স্যার? এটা অ্যানিমাল ফিড হিসেবে ব্যবহার করা যায়, ফিশ ফিড হিসেবে ব্যবহার করা যায়, তারপর ব্লাড আগার মিডিয়া, এরকম ব্যাকটেরিওলজি পড়ছো কিনা? স্যার ব্লাড আগার মিডিয়া, ব্লাড